আসসালামু আলাইকুম। শুরু করছি হৃদয় রাঙানো প্রেম গল্পটি। লেখনীতে সিনথি ইসলাম সীমা। পর্ব নাম্বার 22। আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা আলিশান মির্জা ভবনের সামনে এসে বাইক থামল কৃষানের। বাইক থামতেই কৃষানের দুকাত আঁকড়ে ধরে রাখা হুমায়রার হাত জোড়া আলগা হলো। সাবধানতা বজায় রেখে নেমে দাঁড়ালো সে। পরপর কৃষানও বাইক স্ট্যান্ড করে সামনে হাঁটা ধরল। পিছন পিছন ধীর পায়ে চলল হুমায়রা। বাড়ির মূল ফটক কৃষানে পা পড়তেই ভিতর থেকে ভেসে আসলো ইয়াসমিন বেগমের কণ্ঠ। সারা রাত কোথায় ছিলি তুই? নেশার সাথে সাথে এখন আবার বাইরের রাত। আসসালামু আলাইকুম আম্মু। পিছন থেকে চেনা জানা মিষ্টি কণ্ঠের সালামে কর্ণপাত হতেই থেমে গেল ইয়াসমিন বেগম। হুমায়রাকে দেখতেই মুখে হাসি ফুটল তার। কণ্ঠে খানিক বিস্ময় নিয়ে সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। তুমি কখন এলে? আর কার সাথে আসলে? এইমাত্রই এলাম, আপনার ছেলের সাথেই এসেছি। অবিশ্বাস্য চোখে ছেলের পানে চাইলেন ভদ্রমহিলা। ততক্ষণে কৃষান নিজের রুমের কাছে চলে গেছে। তিনি সন্দিহান কণ্ঠে জানতে চাইলেন, ও কি কাল রাতে তোমাদের বাসায় ছিল? জি। ও, সেটা বলে দিলেই হতো। টাকার কথা ছাড়া মুখ দিয়ে আর কোনো কথাই বের হয় না নবাবজাদার। উত্তরে কিছু বলল না হুমায়রা। পা বাড়ালো রুমের উদ্দেশ্যে। রুমে প্রবেশ মাত্রই দেখতে পেল কৃষান উবুর হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। নিঃশব্দে এগিয়ে এসে বোরকার হিজাব খুলে নির্ধারিত স্থানে রাখল। পরপর রুম ছেড়ে বের হয় হুমায়রা। ভ্যাপসা গরমে গা জ্বালা করার মতো অবস্থা। রাস্তাঘাট যেন সদ্য আগুনে পড়া লোহার পাত। খালি পায়ে কারো সাথে পা রাখার সাধ্য নেই। ভার্সিটির গেট থেকে বেরিয়ে রাস্তার কাঠফাটা রোদে এসে দাঁড়ালো চার বন্ধু। আজকে সকালের আড্ডায় অংশগ্রহণ করতে পারেনি কৃষান। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যার দরুন ঠিক টাইমে ক্লাসে উপস্থিত হতে পারেনি সে। ইদানিং কৃষানের এমন অনুপস্থিতিতে তার উপর সন্দেহের পাল্লা ভারী হয়ে আসছে বাকি তিন বন্ধুর। পদে পদে সন্দেহের চোখে তাকে পরখ করছে তারা। গতকাল এমন তাড়াহুড়ো করে কোথায় গিয়েছিলি? সাইফুলের প্রশ্নে কোনো হেলদোল দেখা গেল না কৃষানের মাঝে। সে আগে থেকেই প্রস্তুত ছিল প্রশ্নটার জন্য। হাতে থাকা সিগারেটে একটা টান বসালো। উড়ন্ত ধোয়ার পানে তাকিয়ে বলল, গিয়েছিলাম একটা কাজে। কি কাজ? জানানোর মতো হলে জানিয়েই যেতাম। চোখ ছোট ছোট করে তাকালো সকলে। রবি জানতে চাইল, কি এমন কাজ যে আমাদের বলা যাবে না? পার্সোনাল। বেশি কথা বললে আজকে সবার চায়ের টাকা তুই দিবি। অমনি চুপসে গেল ছেলেগুলো। না চাইতেও মুখ বন্ধ রাখতে হলো। পুরোটা রাস্তার এই টপিক নিয়ে প্রশ্ন করলো না কেউ। যে যার মতো অন্য প্রসঙ্গের কথা চালিয়ে বাসায় চলে গেল। আসরের নামাজ শেষ করে জায়নামাজ ছেড়ে উঠল হুমায়রা। নামাজ ঘর থেকে বেরোতেই দেখা মিলল ইকরার। মিনিট দুয়েক হবে সে নামাজ শেষ করে বেরিয়েছে। হুমায়রার অপেক্ষাতেই ছিল। ইকরার কোলে মিঠুকে দেখে প্রথমেই তাকে কোলে নিল হুমায়রা। পরপর নিত্যদিনের নিয়ম মাফিক দুই বান্ধবী মিলে হাঁটা দিল বাগানের উদ্দেশ্যে। তা আজকে হঠাৎ নফল নামাজ আদায় করলি যে? দুপুরে দেখলাম। তোকে যে হাজার বলেও বাড়তি সালাম আদায় করানো যেত না? কোনো কিছুর পাওয়ার আশায় নাকি প্রাপ্তির খুশিতে সখী? বাগানের গাছগুলোতে পানি দিতে দিতে ইকরার উদ্দেশ্যে হাসি মুখে প্রশ্ন ছুড়ল হুমায়রা। বাড়িতে আসার পর আজকে জোহরের ওয়াক্তের পর ইকরাকে নফল নামাজ আদায় করতে দেখেছে হুমায়রা। প্রতিদিন সবাই বের হওয়ার পর একমাত্র হুমায়রাই নামাজ ঘরে উপস্থিত থাকত। তবে আজ সঙ্গী হিসেবে ইকরাকে পেয়েছে। এতে সে ভীষণ খুশি। হুমায়রার প্রশ্ন শুনে কিচ্ছিত হাসল ইকরা। বলল, প্রাপ্তির খুশিতে রে সখী। ওই দিন নানু বাড়ি থেকে আসার সময় যখন ওনাকে দেখেছিলাম, সেদিন আমি সৃষ্টিকর্তার নিকট তার মতো একজন স্বামী চেয়েছিলাম। আর দেখ, বাড়িতে এসে জানতে পারলাম স্বয়ং তাকেই আল্লাহ তাআলা আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। চিন্তা করা যায়? আমার তো আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে মনই ভরছে না। ভিতরে খুশি যেন ইকরার চোখে মুখে উপচে পড়ছে। হাসির ঠোঁট থেকে সরছেই না মেয়েটার। বান্ধবীর পুলকিত চেহারার পানে চেয়ে মুচকি হাসল হুমায়রা। বলল, সৃষ্টিকর্তার চিন্তাধারা সর্বদাই আমাদের কল্পনার বাইরে এবং তার সর্বোত্তম। তুই তো এখন ওনাকে দেখিসনি, দেখবি? তোমার ভালো পুরুষকে তুমি মন ভরে দেখো সখী। আমি দেখবো আমার বখাটে স্বামীকে। হায় রাব্বা, আমার বখাটে ভাইয়ের প্রেমে দেখছি একেবারে হাবুডুবু খাচ্ছ। তা কবে থেকে এত গভীর প্রেম হলো? দুষ্ট হাসি ঠোঁটে রেখে জানতে চাইল ইকরা। কথা বলার মাঝেই এক পা করে হুমায়রার দিকে এগোতে লাগলো, যেন সামনের রমণী একজন বড় আসামি আর তাকে জেরা করতে নিজের পদক্ষেপে এগিয়ে নিচ্ছে সে। দৃশ্যটা লক্ষ্য করতে চোখ ছোট ছোট হয়ে গেল হুমায়রার।
অজান্তেই পেছাতে লাগলো মেয়েটা। বলল, কি আজব, এভাবে আমার দিকে এগোচ্ছিস কেন? আর আমার স্বামীকে আমি বিয়ের আগ থেকেই ভালোবাসি। কেবল তাকে নিজের পবিত্র ভালোবাসা দেব বলে কখনো কারো অপবিত্র অনুভূতিতে নিজেকে সামিল করিনি। কথাগুলো ইকরা ঠিকমতো শুনছে কিনা সন্দেহ, সেদিকে তার খেয়ালই নেই। সে তাকিয়ে আছে বাড়ির দরজা ঠেলে এগিয়ে আসা কৃষাণের দিকে। মাথায় ঘুরছে অন্য ধান্দা। কৃষাণ তাদের কাছাকাছি আসতেই গলাটা খানি কুচিয়ে বলল, কি বললি? আবার বল, শুনতে পাইনি। বলেছি, কেবল তাকে নিজের পবিত্র ভালোবাসা দিব বলে কখনো কারোর অপবিত্র অনুভূতিতে নিজেকে সামিল করিনি। আমি সবসময় তাকে ভালোবেসে এসেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে তাকেই ভালোবেসে যাব। কিছুটা জোর গলায় উত্তর করল হুমায়রা। ইকরার কদমের সাথে তাল মিলিয়ে পেছাতে পেছাতে তার দিকে মুখ করে কথা বলছে সে। পিছনের কিছু দৃষ্টিগোচর হচ্ছে না। সহসা কারো শক্ত বুকে পিঠ ঠেকতেই থমকে গেল মেয়েটা। সাথে সাথেই চলন্ত কদম থামল। বুঝতে বাকি রইল না কার সাথে পিঠ ঠেকেছে তার। পরিচিত ব্যক্তিকে চিনতে মোটেও পিছু ফিরতে হলো না। রাগের দৃষ্টিতে একটা দিক তাকালো হুমায়রা। মেয়েটা ইচ্ছে করেই ঘটিয়েছে কাণ্ডটা। এদিকে নিজের কাজে সফল হয়ে মুখ চেপে হাসছে ইকরা। এর মাঝে হুমায়রাকে উল্টো ঘুরিয়ে তার দিক ফেরালো কৃষাণ। তৎক্ষণাৎ মানুষটার কড়া কথা শোনার প্রস্তুতি নিল হুমায়রা। কাকে ভালোবাসিস তুই? অপ্রত্যাশিত শব্দগুলো কর্ণপাত হতেই চমকালো হুমায়রা। চোখ তুলে তাকালো একজোড়া কালো মণি বিশিষ্ট তীক্ষ্ণ চোখে। সেখানে স্পষ্ট ভেসে উঠছে কঠোরতা। চিন্তায় পড়ে গেল মেয়েটা। মানুষটা তাহলে একটু আগের বলা কথাগুলো শুনে নিয়েছে। এখন কি উত্তর দিবে সে? বলে দিবে যে আপনাকে ভালোবাসার কথাই বলছিলাম। যেহেতু সামনের ব্যক্তি তার স্বামী হয়, সুতরাং বলাই যায়। তাই বলে তো এভাবে সরাসরি বলা যায় না। আর এমনিতেও মানুষটা তাকে সহ্য করতে পারে কি না এটাই সন্দেহ। হুমায়রাকে কোনো উত্তর দিতে না দেখে রেগে গেল কৃষাণ। ধমকে বলল, কি রে, কথা বলছিস না কেন? আবারও ভাবনা জগতে ডুব দিল রমণী। সময় নিয়ে উত্তর দিল, আছে একজন। কি বললি? কণ্ঠ একেবারে শৃঙ্গে উঠে গেছে কৃষাণের। পরপরই শুনতে পেল একই উত্তর, আছে একজন। বলেই দৌড় দিল মেয়েটা। চোখের পলকটাও ঠিকমতো ফেলতে পারেনি কৃষাণ। এর মাঝে হুমায়রাকে পালাতে দেখে চেঁচিয়ে উঠল সে, এই, তোর সাহস তো কম না? আমার থেকে পালাচ্ছিস কেন তুই? হুমায়রার পিছু পিছু সেও ছুটল। তাদের কাণ্ড দেখে হেসে কুটুকুটি খাচ্ছে ইকরা। সামনের দৃশ্যের দিকে একধানে তাকিয়ে রইল। বিকেলে নেতিয়ে পড়া শুকনো ফুলগুলো মাটিতে বিছিয়ে আছে, আর সেই ফুলের উপর দিয়ে হাসতে হাসতে দৌড়চ্ছে এক স্নিগ্ধ রমণী। পিছনে বড় বড় কদমে এগোচ্ছে তার রাগম্বিত স্বামী। হায় আল্লাহ, কি মনোমুগ্ধকর দৃশ্য! কৃষাণের বড় বড় কদমের সাথে দৌড়ে কুলাতে পারছে না হুমায়রা। এই বুঝে মানুষটার হাতে পড়ে যাবে সে। পড়লে কপালে দুঃখ আছে নিশ্চিত। এর আগেই থামতে হবে ভেবেই হুমায়রা দৌড় থামিয়ে দিল। পেছনে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, আপনি কি জেলাস? বাক্যটা কর্ণপাত হতেই পদযুগল থেমে গেল কৃষাণের। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে হাঁপাতে থাকা হুমায়রার দিকে তাকিয়ে রইল। পরপর তাচ্ছিল্যের স্বরে বলল, জেলাস? তাও আবার আমি? ভেরি ফানি। তাহলে আমার ভালোবাসার মানুষ নিয়ে আপনার কি? আমি যে কাউকেই ভালোবাসতে পারি। আমিও যে কাউকে খুন করতে পারি। বলতে বলতেই শার্টের হাতা কুটিয়ে হুমায়রার দিকে এগোতে লাগলো। ভেতরে ভেতরে কিছুটা ভয় পেলেও তাও উপরে স্বাভাবিকতায় ঢেকে রাখলো হুমায়রা। সাহস নিয়ে বলল, আপনি যদি আমাকে কিছু করেন তাহলে আমি ভাববো আপনি জেলাস। ভুরুচূড়া বেঁকে গেল কৃষাণের। পূর্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সামনের রমণীকে। বলল, বড্ড কথা বলতে শিখে গেছিস। আমার সামনে অন্য কাউকে ভালোবাসার কথা বলিস, আবার লুকিয়েও রাখিস। তাড়াতাড়ি বল, কাকে ভালোবাসিস, নয়তো জান নিয়ে নিব তোর। বলবি না সখী? পরিস্থিতি বিগড়ে যেতে দেখে এগিয়ে এলো ইকরা। পরপর কৃষাণের উদ্দেশ্যে বলল, তুমি যেহেতু জেলাসই না, তাহলে এত কিছু জেনে তোমার লাভ কি? আগে স্বীকার করো তুমি জেলাস, তাহলে বলবো। যা, বলা লাগবে না তোদের। তোর বান্ধবী যাকে ইচ্ছে তাকেই ভালোবাসো, তাতে আমার কি? বলেই দুপধাপ পায়ে স্থান ত্যাগ করতে উদ্ধত হলো কৃষাণ। তার প্রস্থান পথে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল ইকরা। আস্ত একটা খচ্চর, জেলাসিতে জ্বলে যাবে, তাও প্রকাশ করবে না। ইকরার মুখ বাঁকানোর মধ্যেই কিছু দূর থেকে কৃষাণের কণ্ঠ ভেসে আসলো। ইকরার নাম ধরে ডাকছে সে। ইকরা! দুই বান্ধবী চোখ দেখাদেখি করলো। ঘটনা কি? আবার কি হলো? তার ভাবনার মাঝেই আবারও ডাক শোনা গেল, এই ইকরা, একটু এদিকে আয় তো। কেন, কি হয়েছে?
একটা কথা শুনে যা, তাড়াতাড়ি আয়। তাড়াহুড়ো কণ্ঠ কৃষাণের। অগত্যা আসতে বাধ্য হলো মেয়েটা। কী কথা? আজকে তোর জামাই সম্পর্কে একটা সিক্রেট তথ্য পেলাম। আমি ভাবতেও পারিনি এমন হুজুর মানুষ হয়ে তোর জামাই এই কাজ করবে। ভাইয়ের মুখে প্রিয় মানুষকে নিয়ে এমন আর্তনাদ শুনে আঁতকে উঠল ইকরা। কণ্ঠ খাদে নামিয়ে জানতে চাইল, কেন, কি করেছে ভাইয়া? ইকরার চেহারার পরিবর্তন বুঝতেই মনে মনে বাঁকা হাসল কৃষাণ। বনে সিরিয়াস মুখ পানেছে চাপা স্বরে বলল, আগে বল, তোর বান্ধবী কাকে ভালোবেসে? ভ্রু কুচকে ফেলল ইকরা। সন্দিহান কণ্ঠে বলল, তুমি আমাকে মিথ্যা বলে বোকা বানানোর চেষ্টা করছো। তোকে বোকা বানাতে হবে কেন? তুই তো আগেরই বোকা, না হলে আমার কথা বিশ্বাস করতি? থাক, দুদিন পর নিজেই প্রমাণ পাবি, তখন বুঝবি। বড় আফসোসের স্বরে কথাগুলো বলে চলে যেতে নিল কৃষাণ। অমনি পিছন থেকে আর্তনাদ করে উঠল ইকরা, এই ভাইয়া দাঁড়াও, দয়া করে বলে যাও কথাটা। ওপাশে মুখ করেই ঠোঁট চেপে হাসল কৃষাণ। সামনে ফিরল আগের মতো সিরিয়াস ভঙ্গিতে। তাহলে বল, তোর বান্ধবী কাকে ভালোবাসে? মলিন মুখে কিছুক্ষণ চুপ মেরে রইল মেয়েটা। পরপর বাধ্য হয়ে বলল, তোমার কথাই বলছিল, অন্য কাউকে ভালোবাসে না ও। অন্তরটা যেন হালকা কেঁপে উঠল কৃষাণের। থেমে থেমে বলল, সত্যি বলছিস? তো মিথ্যা বলতে যাব কেন? বুঝ হওয়ার পর কোনো ছেলের দিকে ফিরেও তাকায়নিও। পরপর কৃষাণকে তাগদা দিয়ে বলল, এখন বলো, ওনার ব্যাপারে কি তথ্য জেনেছ তুমি? ইকরার মাঝে যতটা তারা, ততটাই শান্ত দেখা যাচ্ছে কৃষাণকে। সহসা ইকরার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে উঠল, সিক্রেট তথ্যটা হলো তোর স্বামী প্রতিদিন হাগু করে। বলেই শব্দ করে হেসে উঠল কৃষাণ। ওইদিকে ইকরার মুখটা একেবারে দেখার মতো হয়েছে, যে কেউ তার দিকে তাকালে হাসতে বাধ্য হবে। নিজের কাজ শেষ হতেই জায়গা থেকে কেটে পড়ল কৃষাণ। পিছন থেকে ইকরা রাগী স্বরে বলল, শয়তান একটা, মিথ্যুক! আমি কোনো মিথ্যা কথা বলিনি, যা বলেছি একেবারে চিরান্তর সত্য। বিয়ের পরই প্রমাণ পাবে। গেট পেরিয়ে যেতে যেতেই চেঁচিয়ে বলল কৃষাণ। তার হাসি মুখটা দেখে গা জ্বলে উঠল ইকরার। দাঁত কটমট করতে লাগলো সে। পরবর্তী পর্বটি শোনার জন্য অবশ্যই পাশে থাকবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।